লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হতাহত কয়েকজন, তীব্র নিন্দা প্রেসিডেন্টের। গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা 10,000-এর বেশি ফিলিস্তিনি, দাবি জাতীয় কমিটির। যুক্তরাষ্ট্রের অনুমোদনে ইরানে হামলা চালায় ইসরায়েল, স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা তুলে নিতে মরিয়া তেহরান, দাবি মার্কিন প্রেসিডেন্টের। তুরস্কে শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও সংঘাত। দুই দেশের নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে নিহত 5, আহত 6, পাল্টাপাল্টি অভিযোগ। যুক্তরাষ্ট্র শাটডাউনের ধাক্কা বিমান চলাচলে, 40টি বিমানবন্দরে ফ্লাইট কমানোর নির্দেশ ট্রাম্প প্রশাসনের। দিনে হাজারো ফ্লাইট বাতিলের শঙ্কা, উদ্বেগ যাত্রীদের। এবং এবার শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে বিপর্যস্ত ভিয়েতনাম, 5 জনের প্রাণহানি। ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে 188, এখনও নিখোঁজ অনেকে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর নয়াপল্টনে সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক সময়ের শুরুতেই সরাসরি যাচ্ছি সেখানে। আমরা র্যালি থেকে যাই, র্যালি কোথা থেকে কোথায় আমি বললাম, র্যালি এখান থেকে শুরু হয়ে এখান থেকে শুরু হয়ে মালিবাগ হয়ে কাকরাইল হয়ে মালিবাগ হয়ে মগবাজার হয়ে বাংলা মোটরে ইয়েতে শেষ হবে, যে সোনারগাঁও হোটেলের সামনে। আমরা সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টন থেকে, সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজানের পর আবার সেই প্রোগ্রাম শুরু হবে, আমরা আবারও দেখানোর চেষ্টা করব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও লেবাননে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছেন 1 জন, আহত অন্তত 9 জন। হিজবুল্লাহকে টার্গেট করেই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। এদিকে গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি ফিলিস্তিনি চাপা পড়ে আছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। কখনো গাজা, কখনো পশ্চিম তীর, কখনো লেবানন। ইসরায়েলের আগ্রাসন থেকে যেন নিস্তার নেই কারো। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে বোমা হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। হামলার দায় স্বীকার করে তেল আবিব জানায়, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই এলাকায় আবারও সামরিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে। ইসরায়েলের বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে উত্তেজনা নিরসনে তেল আবিবের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তিনি। ইসরায়েলের আরবি মুখপাত্র জানান, হামলার আগে সাধারণ মানুষদের দূরে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। এদিকে গাজায় নিখোঁজ ফিলিস্তিনিদের উদ্ধারে গড়ে ওঠা জাতীয় কমিটি জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত উপত্যকা জুড়ে এখনও ধ্বংসস্তূপের নিচে 10,000-এরও বেশি মানুষ চাপা পড়ে আছেন। ইসরায়েলি অবরোধের কারণে প্রতিদিন গাজায় নামে মাত্র ত্রাণবাহী ট্রাক প্রবেশের সুযোগ পাচ্ছে, যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন স্থানীয় মানবিক। এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফরেনসিক পরীক্ষার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। গাজায় এখনও 6 জন জিম্মির মরদেহ রয়েছে বলে জানা গেছে, যার মধ্যে 5 জন ইসরায়েলি এবং 1 জন থাই নাগরিক। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ক্যারিবীয় সাগরে আবারও নৌযানে মার্কিন হামলায় নিহত 3। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব বাতিল সিনেটে। ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি পূর্ববর্তী মার্কিন অবস্থান থেকে সরে এসে বললেন, আক্রমণ একতরফাভাবে নয়, বরং যুক্তরাষ্ট্রের অনুমোদনেই হয়েছিল। তিনি আরও দাবি করেন, ইরান মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য মরিয়া হয়ে গেছে। দুই দেশের মধ্যে আলোচনার দ্বার এখনও খোলা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের জুনে ইরানে ইসরায়েলের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল এতে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, এই হামলায় জড়িত নয় ওয়াশিংটন। অঞ্চলটিতে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেয়াই প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি করেন তিনি।
তবে এবার সেই বক্তব্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। আগের অবস্থান থেকে সরে ইসরায়েলি হামলায় মার্কিন অনুমোদনের বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নিষেধাজ্ঞা তুলে নিতে মরিয়া হয়ে গেছে ইরান। তার ভাষায়, তেহরানের ওপর নিষেধাজ্ঞার কারণেই খামেনি প্রশাসনের জন্য রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করা কঠিন হয়ে গেছে। তবে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন, তিনি ইরানের পক্ষের কথাও শুনতে আগ্রহী। আমরা বর্তমানে এমন এক দেশের সঙ্গে আলোচনা করছি যারা ইরানে বিনিয়োগ বা অংশীদার হতে চেয়েছিল, কিন্তু সে সময় পারছিল না ইরানের অবস্থানের কারণে, যখন ইরানের পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা ছিল, যা এখন আর নেই। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প একদিকে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে চান, অন্যদিকে ইরান ইস্যুতে সরাসরি হামলার কথা স্বীকার করে তার দ্বিমুখী স্বভাব প্রকাশ করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল 2 থেকে 3 দিনের মধ্যেই তেহরান আত্মসমর্পণ করবে, কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতায় সে পরিকল্পনা ভেস্তে যায়। আরাকচির ভাষায়, যে শত্রু প্রথমে নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল, 12তম দিনে সেই শত্রুই নিঃশর্ত যুদ্ধবিরতি দাবি করে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আবারও দেশের খবর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে র্যালি করছে বিএনপি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির আজকের যেই র্যালি কর্মসূচিটি, সেটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার প্রস্তুতি হিসেবে যেটি দেখা যাচ্ছে যে পুরো এই নাইটিঙ্গেল মোড় থেকে একেবারেই ফকিরাপুল মোড় মধ্যবর্তী যেই কেন্দ্রীয় অফিস রয়েছে বিএনপির, এই সড়কটি কিন্তু পুরোপুরি বিএনপির যে রাজধানীতে যে নেতাকর্মীরা রয়েছেন পুরো রাজধানী জুড়ে তাতে সয়লাভ হয়ে গিয়েছে। নানা রঙের পোশাক এবং সাজসজ্জা, ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক, জাতীয় পতাকা নিয়ে ইতিমধ্যেই এই এলাকাটি সয়লাভ হয়ে গিয়েছে জাতীয়বাদী দলের এই নেতাকর্মীদের মাধ্যমে। এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে এবছরের যে 7ই নভেম্বর তার একটি বিশেষ বার্তার কথা বলছেন এখানকার এই র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা। তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানা গেছে, তারা বলছেন যে আসন্ন যে সংসদ নির্বাচন, তাদের দৃষ্টিতে 3টি জাতীয় সংসদ নির্বাচনের পর এবছর একটি উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের যেই প্রত্যাশা রয়েছে সারা দেশের মানুষের পাশাপাশি বিএনপির কাছ থেকেও, তারা বলছেন যে এবছরের 7 নভেম্বর 75-এ যেভাবে গণতন্ত্র ফিরে নিয়ে এসেছিল, পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল এবং রাজনৈতিক যে অস্থিরতা ছিল সেটি কেটে গিয়েছিল, তেমনটাই বার্তা কিন্তু এবছরের যে 7 নভেম্বর রয়েছে সেটিও দিচ্ছে বলেই বিএনপির নেতাকর্মীরা যারা এখানে সমাবেত হয়েছেন তারা কিন্তু প্রত্যেকের কণ্ঠেই এই বিষয়টি রয়েছে। এবং বিএনপির নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনার আরেকটি বিষয় যেটি রয়েছে যে কিছুদিন আগেই যে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য যে মনোনয়ন তালিকা, সেই মনোনয়ন তালিকা ঘোষণা দিয়েছে, যেখানে ঢাকার অর্থাৎ রাজধানীর অধিকাংশ আসনেই কিন্তু বিএনপি তাদের প্রার্থী ঘোষণা দিয়েছে। ফলশ্রুতিতে যেটি দেখা গেছে যে যারা সম্ভাব্য মনোনয়ন তালিকায় যে নেতারা রয়েছেন, সংসদ সদস্য প্রার্থীরা রয়েছেন, তারা একটি বড় ধরনের উৎসাহ নিয়েই কিন্তু তাদের নেতাকর্মীদের নিয়ে এই র্যালির নাইটিঙ্গেল মোড় সহ ফকিরাপুল এলাকা পর্যন্ত তারা সমবেত হয়েছেন। এবং যেটি দেখা গেছে যে সকালে যেই আয়োজন ছিল দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে, এখন বলা যায় যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য ছিল র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে, সেই সমাবেশ শেষে কিন্তু এখন আনুষ্ঠানিকভাবেই যে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে র্যালি, সেই র্যালিটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এই নাইটিঙ্গেল মোড় থেকে ঠিক এই মুহূর্তেই। এবং যেটি নিয়ম মেনেই বলা যায় যে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটিকে এই র্যালির সামনে রেখেই বিএনপি তাদের যেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যেই র্যালিটি রয়েছে সেই র্যালিটি কিন্তু তারা শুরু করে দিয়েছেন। এখন পর্যন্ত সব কিছু মিলে দেখা গিয়েছে যে সবগুলো রাজধানীর
ওয়ার্ড এবং যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই এই র্যালিটি যে আছেন সেই র্যালিটি তারা শুরু করেছেন। যেই বিষয়টি দেখা গেছে যে নানা রঙের ব্যানার ফেস্টুনের মধ্য দিয়ে এই যে র্যালি নানা ধরনের সাজসজ্জার মধ্য দিয়ে কিন্তু নেতাকর্মীরা আমরা এই র্যালির ব্যাপারে অর্থাৎ সমাবেশ শেষ হওয়ার পরবর্তী যে অবস্থা সেটি জানার জন্য আমাদের আরেক সহকর্মী রয়েছেন হাসান ওয়ালি, তার কাছ থেকে সবশেষ অবস্থা জেনে নিতে চাই। বিকেল 4টায় শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকে বিএনপি র্যালি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করেছেন। আমি এই মুহূর্তে রয়েছে একেবারে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা দেখছি হাজারো নেতা কর্মী কিন্তু র্যালিতে অংশ নিয়েছেন, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতা কর্মীদের যেমন দেখছি, অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও কিন্তু আসলে এই জায়গাটিতে এসেছেন। বিএনপি নেতারা বক্তব্য রেখেছেন নির্বাচন যাতে করে কোনোভাবে না পেছায়, গণভোট যাতে করে একই দিন অনুষ্ঠিত হয় এমন দাবি তারা আবারও পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সারা দেশব্যাপী আজকে বিপ্লব ও সংহতি দিবসের এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখছি। একইভাবে যেহেতু বিএনপির পক্ষ থেকে আমরা জানি প্রাথমিকভাবে অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে, যার ফলে কিন্তু সেসব প্রার্থী যারা রয়েছেন তাদের নেতৃত্বেও তাদের যে এলাকার সাধারণ মানুষ রয়েছেন, বিএনপি নেতাকর্মী রয়েছেন, তারা অংশ নিয়েছেন। সব মিলিয়ে আজকে রাজধানীতে কিন্তু আসলে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে বলা চলে। এই র্যালিটি যেটি শুরু হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, এটি নাইটেঙ্গেল মোড়, শান্তিনগর মৌচাক, মগবাজার, বাংলা মোটর হয়ে কারণ বাজারে যে শেষ হওয়ার কথা রয়েছে। এবং এর মধ্য দিয়ে নেতাকর্মীরা বলছেন এবারের যে বিপ্লব ও সংহতি দিবস, এই সংহতি দিবসে যে সংহতি, এইটিকে আরো সংহত করে যাতে করে আগামী নির্বাচনে তারা বলছেন বিএনপিকে তারা বিজয়ী করতে চান। একই সঙ্গে যে দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বিরত ছিলেন, সেই ভোটাধিকার যাতে করে ফিরে আসে, সেই শপথ তারা আজকে নিচ্ছেন। বাংলাদেশ যাতে করে গণতন্ত্রের পথে থাকে আর কোনোভাবে যাতে স্বৈরতান্ত্রিক পথে যাতে করে না যায়, সেটি নিশ্চিত করার জন্য নেতাকর্মীরা বলছেন যে সবাই যাতে করে ঐক্যবদ্ধ থাকে, সে আহ্বান তারা জানাচ্ছেন। আমরা দেখছি কিন্তু ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিপুল সংখ্যক নেতাকর্মীর এই উপস্থিতি এবং এই উপস্থিতির মধ্য দিয়ে যেই র্যালিটি শুরু হয়েছে, সেই র্যালি শেষ হবে কারণ বাজারে যে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এই র্যালিতে অংশ নিয়েছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি এবং মুরসালিন হক জুনাইদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। তুরস্কে চলমান শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। দুই দেশের সেনাদের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাতে 4 নারী সহ অন্তত 5 আফগান নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। যুদ্ধবিরতি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দুই পক্ষের সঙ্গে পর্যবেক্ষণ ব্যবস্থা গঠনের চেষ্টা করছে আঙ্কারা। স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও উত্তেজনা দেখা দেয় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। উত্তপ্ত পরিস্থিতি নিরসনে তুরস্কে শান্তি আলোচনার মধ্যেই সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনী। আফগান সরকারের অভিযোগ, আলোচনার মধ্যেই পাকিস্তানি সেনারা স্পিন বোলদাকে গুলি চালিয়েছে। আলোচনার প্রতি সম্মান দেখিয়ে আফগান বাহিনী পাল্টা হামলা করেনি বলেও জানান তিনি। অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, সংঘাতের সূত্রপাত আফগানিস্তান থেকেই, তাদের সেনারা শুধু দায়িত্বশীল জবাব দিয়েছে। সীমান্তের সহিংসতায় নারীসহ বেশ কয়েকজন আফগান নাগরিক হতাহত হয়েছেন। কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক সীমান্ত ঘিরেই গত মাসে ভয়াবহ সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। এরপর কাতারে একটি যুদ্ধবিরতির চুক্তি হলেও মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। এবার তুরস্কে সেই যুদ্ধবিরতি চূড়ান্ত করার বৈঠকের মধ্যেই আবারও শুরু হলো সংঘাত। তুরস্ক জানিয়েছে যুদ্ধবিরতি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উভয় পক্ষের সঙ্গে তারা একটি পর্যবেক্ষণ ব্যবস্থা গঠনের চেষ্টা করছে। কিন্তু পারস্পরিক অবিশ্বাসের কারণে আলোচনা বারবার থমকে যাচ্ছে। পাকিস্তান দাবি করছে আফগানিস্তান পাকিস্তানি তালেবানকে আশ্রয় দিচ্ছে, এমনকি ভারতের সঙ্গে এক হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অপরদিকে কাবুলের অভিযোগ, ইসলামাবাদ তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে।
জাতিসংঘের তথ্যমতে অক্টোবরের সংঘাতে আফগানিস্তানে নিহত হয়েছেন অন্তত 50 বেসামরিক নাগরিক, আহত 400-র বেশি। পাকিস্তান জানিয়েছে সে সময় তাদের 23 সেনা প্রাণ হারায়। এছাড়া সীমান্তের গুরুত্বপূর্ণ সব বাণিজ্য পথ এখনো বন্ধ থাকায় দুই দেশের অর্থনীতিও বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। মাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের প্রভাব পড়েছে বিমান চলাচলে। শুক্রবার থেকে সারা দেশের 40টি ব্যস্ততম বিমানবন্দরে ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে 4% ফ্লাইট কমানো হলেও তা আগামী সপ্তাহে বেড়ে যেতে পারে 10%। প্রধান 4 এয়ারলাইন্স ডেল্টা, ইউনাইটেড আমেরিকান এবং সাউথ ওয়েস্ট এর মধ্যে শত শত ফ্লাইট বাতিল করেছে। শুধু ডেল্টাই শুক্রবার 170টি এবং আমেরিকান এয়ারলাইন্স দৈনিক 220টি ফ্লাইট স্থগিত রাখছে। এতে বিপাকে পড়ছেন যাত্রীরা। ক্যারিবীয় সাগরে নতুন করে এক নৌযানে মার্কিন হামলায় 3 জন নিহত হয়েছেন। সমরমন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মাদকবাহী নৌযানটিকে লক্ষ্য করে আঘাত করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী এখন পর্যন্ত 17টি হামলায় 18টি নৌযান ধ্বংস করেছে। নিহত হয়েছেন অন্তত 70 জন। এর মধ্যে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব বাতিল করেছে মার্কিন সিনেট। 51-49 ভোটে হেরে যায় প্রস্তাবটি। দেখছেন আন্তর্জাতিক সময়। অবশেষে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত মধ্যস্থতাকারী জোট কোয়াড প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানায় বাহিনীটি। শত্রুতার অবসান ও রাজনৈতিক প্রক্রিয়ার মৌলিক নীতিমালা নিয়ে আলোচনায় অংশ নিতেও প্রস্তুত বলে জানিয়েছে RSF। এদিকে পুরোপুরিভাবে বেসামরিক এলাকা থেকে সরে যাওয়ার পাশাপাশি অস্ত্র সমর্পণ করলেই সেনাবাহিনী যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে জানিয়েছেন দেশটির এক সেনা কর্মকর্তা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, জাকার্তার উত্তরাঞ্চলের কেলাপা গার্ডিং এলাকায় একটি স্কুল কমপ্লেক্সের মসজিদে নামাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সবাইকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জাকার্তার পুলিশ প্রধান। বিস্ফোরণে ভবনের বড় ধরনের ক্ষতি হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর বিকেল 5টার সময় সংবাদে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ মনির। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।